কানাই, এই কানাই, আরে কোথায় গেলি? একটু চা দিয়ে যা। অনেকক্ষণ থেকে চায়ের জন্য বসে আছি। আর তুই তো জানিসই, সকালের সময় বাগানের কাছে বসে চা না খেলে মোটেই ভালো লাগে না। রুদ্রশঙ্করের কথা শুনে কানাই তাড়াতাড়ি এসে ঘরে ঢুকল। তার হাতে চায়ের কাপের ওপরে একটা প্লেট দিয়ে ঢাকা। চায়ের কাপটা চেয়ারের ওপরে একপাশে রেখে বলল, বারবার এত চা খাওয়া ভালো নয় বড়বাবু। চা খেলে ঘুম কমে যায় আমি শুনেছি। ঘুম তো আর ভালোভাবে আসে না রে কানাই। সারাদিন বাড়িতে একভাবে বসে বসে বইপত্র পড়তে পড়তে শরীর তো আর ক্লান্ত হয় না, তাই ঘুমটাও ঠিকভাবে আসে না। অনেক রাত পর্যন্ত জেগে বই পড়ি। আচ্ছা, এই ও তোকে নিয়ে ভাবতে হবে না। তা আজ কি রান্না করছিস সেটা বল দেখিনি। আজকে রবিবার, সায়কের ছুটি থাকার কথা, কিন্তু সকাল থেকে তাকে দেখা যাচ্ছে না। ছোট দাদাবাবু সকালে উঠেই কোথায় যেন একটা বেরিয়ে গেল। আমি তো কিছুই বুঝতে পারলাম না বড়বাবু। কিন্তু পুলিশের কাজ করতে করতে খাওয়া দাওয়া সমস্ত কিছু একদম ভুলতে বসেছে। তুমি একটু বলে দিও তো। রুদ্রশঙ্কর সামান্য হাসলেন। তিনি তো তাকে এই সমস্ত কিছু শিখিয়েছেন। তাছাড়া তিনি যখন পুলিশের গোয়েন্দার কাজে ছিলেন তখনও তো এমনটাই হতো। তখনও তো এমনভাবেই স্নান, খাওয়ার সমস্ত কিছু ভুলে সারাদিন একটা কেসের পেছনে পড়ে থাকতে হতো। তবে যখন হাতে কেস থাকতো না তখন অবসর। এখন সায়কের ক্ষেত্রেও তাই হচ্ছে। কানাই চলে যেতে রুদ্রশঙ্কর বসলেন। তারপর বাগানের দিকে তাকিয়ে চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে কাল রাতের কথা ভাবতে লাগলেন। কাল রাতে সায়ক তার কাছে এসে যে কথাগুলো বলেছিল সেগুলো আর একবার মনে পড়ে গেল তার। ক্যাপ্টেন, ঘুমিয়ে পড়েছ নাকি? না রে, ঘুমায়নি, বায় আয়। কিন্তু তোকে এমন চিন্তিত বলে মনে হচ্ছে কেন? আবার নতুন কেস হাতে নিয়েছিস বলে মনে হচ্ছে। দেখ, তোকে আমি বারণ করব না। এটাই হলো বয়স অপরাধীদের পেছনে ছুটে বেড়াবার, জটিল কেস হাতে নিয়ে সমাধান করার। কিন্তু মাঝে মধ্যে একটু বিশ্রামেরও প্রয়োজন হয়। মানুষের শরীর তো আর মেশিন নয় যে একটার পর একটা কাজ করতেই থাকবে। অন্তত মাসে একটা দিন তো বিশ্রাম নেওয়া প্রয়োজনই। তুমি বুঝতে পারছো না ক্যাপ্টেন, আসলে হাতে কোনো কেস ছিল না, হঠাৎ করে এই কেসটা এসছে। না হলে তো থানায় গিয়ে চুপ করে বসে থাকা, মাঝে মাঝে রাউন্ডে যাওয়া, এই সমস্ত কিছুই। আশপাশটায় বোধহয় অপরাধের সংখ্যা কমে এসছে। এখানেই তোদের ভুল। যখনই দেখবি সমস্ত কিছু শান্ত হয়ে গেছে, আশেপাশে আর কোনো কিছুই হচ্ছে না, তখনই বুঝতে হবে বড় কিছু একটা হতে চলেছে। পুলিশের সিস্টেমে যেমন ইউনিটি আছে, তেমনই অপরাধীদের মধ্যেও কিন্তু আছে। মাঝে মাঝে সামান্য দু একটা চোর কিংবা খুনি এদিক ওদিক বেরিয়ে পড়ে বটে, তবে সেগুলো হলো চুনোপুটি। আসল অপরাধের জগতে ইউনিটি কিন্তু পুলিশের থেকেও মারাত্মক। সে কথা তুই এখন বুঝবি না। এবার বল, আসলে কি হয়েছে? দিন কয়েক আগের কথা, আমাদের থানার আন্ডারেই এক ভদ্রলোকের বাড়িতে রাতের বেলা চোর এসেছিল। ভদ্রলোক তখন বাড়িতে ছিলেন। তাদের উঠে যাওয়ায় এবং ভদ্রলোকের বাড়িতে তার স্ত্রী এবং কাজের লোকের কথাবার্তা শুনেই চোর পালিয়ে যায়। অন্তত সেটাই পুলিশ এবং তাদের পক্ষে অনুমান করা হচ্ছে। আমরা সেখানে গিয়েছিলাম, সমস্ত কিছুই দেখেছিলাম। তবে তাদের বাড়ির পক্ষ থেকে জানানো হয়েছিল কিছুই চুরি যায়নি, মানে কিছু চুরি করতে পারেনি চোর। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো শোবার ঘর পর্যন্ত চলে গিয়েছিল। এখানেই ব্যাপারটা শেষ হয়ে যেত যদি না কাল ভদ্রলোক একবার থানায় আসতেন। রুদ্রশঙ্কর এবার একটু অবাক হলো। সায়কের চোখ দুটো নিচে টেবিলের দিকে। সে একটু যেন ইতস্তত করে বলল, ভুলটা ভদ্রলোকের নিজের না অন্য কারুর সেটা বুঝতে পারছি না। কাল তিনি থানায় এসে জানিয়েছেন তার বাড়ি থেকে একটা দামি পাথর চুরি গিয়েছে। হিরে মুক্ত সেই ধরনের কিছু নয়, তবে পাথরটা বেশ দামি। নীলকান্ত মণির কথা নিশ্চয়ই শুনেছ। সে নীলকান্ত মণির মতোই অনেকটা। ভদ্রলোক তো সব বললেন, কিন্তু আমার কেমন যেন মনে হলো আসলে ওটা নীলকান্ত মণি। আর শুধু তাই নয়, ওই মণির সঙ্গে বোধহয় তাদের পারিবারিক কোনো একটা সম্পর্ক রয়েছে। সেই কারণেই ব্যাপারটা সে বাইরের কারোর কাছে চট করে খুলসা করে বলতে চায় না। আমার কাছে অতি গোপনে ব্যাপারটা জানিয়েছেন। নীলকান্ত মণি হোক আর যাই হোক না কেন, সেটা চুরি গেছে কবে?
যেদিন বাড়িতে চোর এসেছিল সেদিন, নাকি তারপরে? আমি ঠিক এই প্রশ্নটাই করেছিলাম। ভদ্রলোক সঠিকভাবে বলতে পারছেন না। আসলে নীলকান্ত মণিটা তার ঘরের ভেতরে আলমারিতে একটা ছোট্ট বাক্সের মধ্যে রাখা থাকত, তাই নীলকান্ত মণিটা সেখান থেকে যাওয়ার কথা নয়। সেই কারণে উনি আর বাক্সের ভেতরটা খুলে দেখেননি সেই দিন। কিন্তু কাল কোনো একটা কারণে বাক্সটা খুলে ব্যাপারটা দেখতে পেয়ে তিনি সঙ্গে সঙ্গে পুলিশের কাছে এসেছেন। অর্থাৎ এখন তিনি চাইছেন যে ওই নীলকান্ত মণি পুলিশ তার জন্য উদ্ধার করে দিক। তা তোমরা কতদূর গেলে? কত দূরে গেলাম? ভদ্রলোকের বাড়িতে গিয়ে সবকিছু দেখেছি, তারপর বাড়ির লোকেদের এবং কাজের লোককে জেরাও করা হয়েছে। তবে কাজের লোককে সন্দেহ করা যায় বলে মনে হলো না। সে থাকে একতলায়, সমস্ত কিছু দোতলায় হয়েছে। রাতের বেলা সে দোতলায় যায় না। তাছাড়া বাড়িতে সবসময় কেউ না কেউ থাকে, তাই তার পক্ষে দোতলায় গিয়ে আলমারির চাবি জোগাড় করে কাজটা করা খুব একটা সহজ বলে মনে হয় না। শুধু কাজের লোক কেন, যে ভদ্রলোক তোমার কাছে এসেছিলেন তাকেও তো সন্দেহ করা যায়। নীলকান্ত মণি যদি বেশ দামি হয়, তাহলে ভদ্রলোকই তার ইন্স্যুরেন্স করিয়েই রেখেছেন। না, সেটাই তো করা নেই। আর কি কারণে করা নেই সেটা তিনি বলতে পারবেন না। ওটা হারিয়ে গেলে তার অনেকটা ক্ষতি হয়ে যাবে, তাই তিনি বারবার ওটা খুঁজে দেওয়ার জন্য সাহায্য চাইছেন। রুদ্রশঙ্কর চেয়ারের হেলান দিয়ে বসলেন, তারপর বললেন, ঠিক আছে, খোঁজ খবর করতে থাক। আগের রাতে যে চোর বাড়িতে এসেছিল তার ব্যাপারে নিশ্চয়ই কোনো কিছু বেরোয়নি। তোকে একটা কাজ করতে হবে। প্রথমে ওই বাড়িতে যে চোর চুরি করতে এসেছিল তার ব্যাপারে খোঁজ করতে হবে। যতদূর মনে হচ্ছে চুরিটা সেদিন হলেও হতে পারে। কিন্তু সেটা করে কি হবে? সেদিন চোর শোবার ঘরে ঢুকেছিল, তবে আলমারি খোলার তো কোনো চিহ্ন ছিল না। রুদ্রশঙ্কর গম্ভীর মুখে বললেন, সমস্যাটা আমি বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কেসের ব্যাপারে সম্পূর্ণ তথ্য হাতে না পাওয়া পর্যন্ত তো আমি কিছুই বলতে পারবো না। তুই একটা কাজ কর, কাল তো রবিবার, কাল একবার গিয়ে খোঁজ খবর নে। পুলিশের পোশাকে যাওয়ার প্রয়োজন নেই, সাধারণ পোশাকেই যা, তাহলে তোর ওপর চট করে কারোরই সন্দেহ হবে না। খবর জোগাড় করার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো আশেপাশের চায়ের দোকান। সেখানে অনেক রকম খবরই পাওয়া যায়। তারপর সেই খবরের ওপর ভিত্তি করে ওই চোরের ব্যবস্থা করতে হবে। না হলে হঠাৎ করে এভাবে চুরি কি করেই বা হতে পারে? সব থেকে বড় কথা হলো, যদি সেদিন রাতে চুরি হয় তাহলে চোর আলমারির চাবি বা পেল কোথা থেকে? সায়ক বেশ কিছুক্ষণ চুপ করে ভাবল, তারপর বলল, ঠিক আছে ক্যাপ্টেন, তুমি যেমন করে বলছো তেমনভাবে গোটা ব্যাপারটা দেখার চেষ্টা করব। রাতের কথা মনে করে রুদ্রশঙ্কর বুঝতে পারলেন তার মানে এই কারণেই সায়ক বেরিয়েছে, না হলে অকারণে সে রবিবারের সকালে কোথাও বের হয় না। অন্তত সকালটা সে রুদ্রশঙ্করের সাথেই থাকার চেষ্টা করে। সে ফিরল প্রায় দুপুরের দিকে। তার চোখ মুখ একটু উজ্জ্বল, যেন মনে হলো কিছু একটা বলতে চাইছে। কিন্তু রুদ্রশঙ্করের কথায় প্রথমে তাকে স্নান এবং খাওয়া দাওয়া শেষ করতে হলো। তারপর রুদ্রশঙ্করের ঘরে এসে বসে সায়ক বলল, তোমার কথায় সামান্য কাজ হয়েছে। আজ সকালে বেরিয়ে ওই ভদ্রলোকের বাড়ির কাছাকাছি যে চায়ের দোকান রয়েছে তার আশেপাশেই ঘোরাঘুরি করছিলাম। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলে সন্দেহ হতে পারে, তাই চা খেতে বসেছিলাম। তখনই ওখানে দু একজনের কথাবার্তা শুনলাম। আশেপাশের লোকেদের মতে ওই লোক কিন্তু খুব একটা ভালো নয়। তার সুদের কারবার রয়েছে এবং খুব চড়া সুদে তিনি টাকা ধার দেন এবং টাকা তোলার সময় বিভিন্ন কাজ করে যেগুলো একেবারেই আইনত হতে পারে না। এমন অনেকেই আছে যারা সরাসরি টাকা ধার দিয়ে থাকে। আসলে মানুষ বিপদের সময় তখন অন্য কিছু না ভেবে টাকা নেয়, তারপরে সেগুলো ফেরত দিতে না পেরে অনেক কিছুই করতে হয়। কিন্তু কাজের খবর কি হলো? বেশ কিছুদিন আগে যখন তার বাড়িতে চোর ঢুকেছিল রাতের বেলা, তখন তাকে নাকি ওই এলাকার একজন দেখেছিল। তবে যেহেতু ওই ভদ্রলোকের, মানে তার নামটা বলা হয়নি, তার নাম হচ্ছে বিপিন হালদার, তার সঙ্গে কারোর সম্পর্ক ভালো নয়, তাই কেউ এগিয়ে গিয়ে সে কথা বলেও দেয়নি। বুঝতেই পারছো ক্যাপ্টেন, একজন লোক কতটা খারাপ হলে আশেপাশের লোকেরা এমনটা করতে পারে। তুই কি সেই লোকটাকে খুঁজে বার করার কোনো ব্যবস্থা করলি, যে চোরকে দেখতে পেয়েছিল? যারা কথা বলা বলি করছিল তাদেরকে আমি চিনে রেখেছি, পরে তাদের একবার জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে যাবে।
কিন্তু কি দেখেছিল সে কথা ওরা বলেন। তবে আরেকটা ব্যাপার আছে, এই যে বিপিন হালদারের নীলকান্তমণির মতো একটা বড় নীল রঙের পাথর চলে গেছে, সেই পাথরটা তার নিজের নয়, ওইটা নাকি তার কাছে কেউ একজন বন্ধক রেখেছিল। এ কথা যদিও আমি চায়ের দোকানের ওই লোকগুলোর কাছ থেকেই জানতে পেরেছি, তাই সত্যি মিথ্যে কোনো কিছুই ঠিকভাবে বলতে পারবো না। বিপিন হালদার ভালো লোক নয়, শুধু টাকা কাটিয়ে সে এলাকাতে এমনকি আশেপাশেও সবার চোখে খারাপ হয়েছে। কিন্তু টাকা অনেকেই খাটায়, এতে খারাপ হওয়াটার পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ রয়েছে। নীলকান্ত মণি যদি তার না হয় তাহলে সেটা কার এবং কেই বা চুরি করলো? সেটাই তো বোঝা যাচ্ছে না। কালকে একবার বিপিন বাবুর বাড়িতে যাব, তার বাড়িতে গিয়ে তার সঙ্গে একবার কথা বলে দেখবো ভাবছি। রুদ্রশঙ্কর আর কিছু বললেন না, সে মনে মনে কিছু একটা ভাবতে লাগলেন। সায়ক নিজের ঘরের দিকে চলে গেল। সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আশেপাশের লোকেরা কি বলেছে সে ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তবে এমন কিছু আমি করি না। আমার একটা দোকান রয়েছে, লোহা লক্করের ব্যবসা করি, তাছাড়া আর কিছুই নেই। আপনি ভুল খবর পেয়েছেন। এবার আপনি বলুন, ওই নীলকান্ত মণিটা আপনার কাছে কোথা থেকে এসেছিল? আমি তো আগেই বলেছি, ওটা আমার পারিবারিক সম্পত্তি। এটা আমার বাবা আমায় দিয়েছিলেন, আর তারপর থেকেই ওটা আমার কাছে। ঘরের মধ্যে বিপিন হালদার তার স্ত্রী নবনীতা হালদার বসে আছেন। একপাশে সায়ক এবং মিস্টার সামন্ত চেয়ারে বসেছেন। এবার মিস্টার সামন্ত বললেন, আপনি ওই নীলকান্ত মণিটা শেষবার কখন দেখেছিলেন? যেদিন আমার মণিটা চুরি হয় তার দুদিন আগে একবার আমি আলমারিটা খুলেছিলাম, তখনই আলমারিটার ভেতরে বাক্সের মধ্যে মণিটা দেখতে পেয়েছিলাম। তারপরে আর দেখা হয়নি। তারপরে আপনি যেদিন পুলিশকে জানালেন সমস্ত ব্যাপারটা, সেদিন বাক্সটা খুলেছিলেন এবং সেদিন দেখেছিলেন, তার মানে এর মধ্যে যে কোনো সময় একটা চুরি হতেই পারে। কিন্তু এর মধ্যে চুরি হবে কি করে? সারাদিন আমি না হয় আমাদের কাজের লোক মুকুন্দ তো বাড়িতেই থাকি, তাছাড়া অন্য কেউ বাড়ির ভিতরে এসে চুরি করে ওটা নিয়ে যাবে আর সেটা আমরা বুঝতে পারবো না? না না, তেমনটা তো হতে পারে না। আর এখানে উঠে জিনিসটা নিয়ে নামতে নামতেই তো অনেক বেশি সময় লেগে যাবে। চুরি করার মতো সময় বা সুযোগ কিন্তু আছে চোরের। আপনি একটু ভালো করে ভেবে দেখুন মিসেস হালদার, আপনি যখন আপনার মেয়েকে স্কুল থেকে আনতে যান সে সময়টা আপনার বাড়িটা ফাঁকা থাকে। সে সময় আপনার বাড়িতে একমাত্র আপনাদের কাজের লোক মুকুন্দ থাকে। মুকুন্দ তার কাজে ব্যস্ত থাকে। যে সময়ের কথা বলছি আমি খোঁজ নিয়ে দেখেছি, সেই সময় মুকুন্দ রান্নার কাজ করে। অর্থাৎ সে সময় যদি বাইরে থেকে কেউ ঘরে ঢোকে, রান্নাঘর থেকে তাকে দেখা মুকুন্দর পক্ষে সম্ভব নয়। কিন্তু এমনভাবে বাড়িতে কেউ ঢুকে পড়বে, আবার বাইরে বেরিয়েও যাবে, কেউ তাকে দেখতে পাবে না। যাই হোক, আসল সমস্যা কোথায় বলুন তো? তা তো ঠিক বোঝা যাচ্ছে না। চুরিটা কবে হয়েছিল? এ কথায় বিপিন হালদার সামান্য ইতস্তত করলেন, তারপরে বললেন, সবই বুঝতে পারছি, আমার কোথাও ভুল হয়েছে সেটাও বুঝতে পারছি, কিন্তু আমার এই মণিটা চাই। ওটা আপনি যেভাবেই হোক খুঁজে বার করে দিন। কে চুরি করেছে তাকে আমার প্রয়োজন নেই, আমার ওই পাসওয়ার্ডটা পেলেই হলো। আমায় কয়েকটা দিন সময় দিন, তাহলেই আমি আপনাকে কিছু একটা খবর জানাতে পারব। তবে এর মধ্যে যদি নতুন কিছু ঘটে তাহলে সে ব্যাপারটা আপনি আমায় জানাবেন। আপনার ওই পাথরটার দাম আনুমানিক কত হতে পারে? প্রায় লাখখানেক টাকা, কিংবা তার থেকে একটু কম হবে। এমন একটা জিনিস আপনি নিজের ঘরের আলমারিতে রেখেছিলেন, তাছাড়া ওটার একটা ইন্স্যুরেন্সও আপনি করেননি। এতটা কেয়ারলেস হলে তো চলে না বিপিনবাবু। তাছাড়া আপনি তো ব্যবসায়ী মানুষ, এতটা ভুল করলেন কি করে? বিপিন হালদার কিছু না বলে চুপ করে রইলেন। সামন্ত বললেন, আমার কিন্তু ব্যাপারটা কেমন যেন গোলমেলে বলেই মনে হচ্ছে মিস্টার হালদার। ভদ্রলোক যেন কিছু একটা আমাদের কাছ থেকে লুকিয়ে যাচ্ছেন। তাছাড়া ওই নীলকান্ত মণিটা আমার মনে হচ্ছে ওটা তার নয়। আপনি বললেন তার বন্ধকি ব্যবসা রয়েছে, নিশ্চয়ই কেউ ওটা তার কাছে রেখে গিয়েছিল এবং তারপরে কোনো কারণে সেটা ছাড়িয়ে নিয়ে যেতে পারে না, আর এই কারণেই ওই জিনিসটার ইন্স্যুরেন্স করিয়ে রাখেনি। পুরো ব্যাপারটাই তো বেআইনি। কিন্তু আমাদের তো প্রথমে সেটা দিয়ে কোনো কাজ হবে না।
আমাদের প্রথমেই প্রয়োজন চুরিটা কে করলো এবং এই মুহূর্তে নীল রঙের পাথরটা কোথায় আছে সেটা জানা। পুলিশের বেশ কিছু খোঁচর থাকে যারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে সাহায্য করে, যে কাজ পুলিশের একার পক্ষে সম্ভব হয় না, কিংবা যে কাজে এমন কিছু দরকার হয় যেগুলো আসলে পুলিশের চেয়ে অপরাধীদের কাছে খোঁজ বেশি থাকে, সে কাজে খোঁচরের প্রয়োজন হয়। সায়ক আর সামন্ত মিলে পুলিশের এই এলাকায় যে কজন খোঁচর আছে তাদের সবাইকে কাজে লাগিয়ে দিল। এলাকা থেকে যদি সেই নীলকান্ত মণি বিক্রির জন্য বাইরে যায় তাহলে সেটা ওদের মাধ্যমে সহজেই খোঁজ পাওয়া যাবে। এমনকি যদি এর মধ্যে সেটা বাইরে বিক্রিও হয়ে গিয়ে থাকে তাহলেও ওরা খোঁজ করে দিতে পারবে। তবে সেটার জন্য একটা দিন অপেক্ষা করতে হবে। সেই একটা দিনে সায়ক বসে থাকতে চাইল। সেই চায়ের দোকানে গিয়ে যেই দুজন সেদিন কথাবার্তা বলছিল তাদের সঙ্গে কথা বলল। ওরা তো পুলিশ দেখে অবাক হয়ে গেল। সায়ক বলল, 2 দিন আগে আমি এখানে এসেছিলাম, পুলিশের পোশাকে নয়। আপনারা নিজেদের মধ্যে কথা বলছিলেন নাকি হালদারের বাড়িতে চুরি করে যাওয়ার সময় চোরকে কেউ একজন দেখেছে। না না স্যার, আমরা এমন কথা বলেছি নাকি? এই কি ব্যাপার রতন, আমরা এমন কথা কখন বললাম? স্যার, আপনি হয়তো ভুল শুনেছেন। আমরা এই কথা বলিনি। না না, আমরা হয়তো এটা বলেছি যে চুরি করে যাওয়ার সময় চোরকে নিশ্চয়ই কেউ দেখে থাকতে পারে। চোরকে কেউ দেখে থাকলে সে কথা কি সে বলবে না? রে, কি বলিস? কারণ বিপিন হালদারের ক্ষতি হলে তোমাদের সেটা বেশ ভালোই লাগবে। বিপিন হালদার যেমনই হোক না কেন, অপরাধী বিপিন হালদারের বাড়িতে যে চুরি করেছে তাকে তো আমরা ধরবই। তোমরা যদি কিছু জেনে থাকো তাহলে সে কথা বলে দাও, না হলে। পুলিশের পোশাক আর পুলিশের লাঠির ভয়ে অনেক কাজই হয়, এক্ষেত্রেও কাজ হলো। ওরা দুজন জানালো যেদিন রাতের বেলা চোর বিপিন হালদারের বাড়িতে এসছিল সেদিন রাতে একজন ওই পথে ফিরছিল। তার সঙ্গে চোরের একবার ধাক্কা লেগেছিল, কিন্তু এর থেকে বেশি সে আর কিছুই কাউকে বলেনি। তাকে এখন কোথায় পাওয়া যাবে? এখন বাড়িতেই পাওয়া যাবে। একটা কারখানায় পাহারাদারের কাজ করে, সেদিন সেখানেই যাচ্ছিল, দেরি করে যাচ্ছিল। তবে মাঝে মাঝে সে রাতের বেলা সেখান থেকে চলেও আসে, আবার ফিরেও যায়। কি হয়েছিল তা ঠিক বলতে পারবো না। লোকটার কাছ থেকে ঠিকানা জোগাড় করে সায়ক আর মিস্টার সামন্ত গিয়ে পৌঁছলো সেই লোকটার বাড়িতে। ছোট্ট একটা ঘর, ঘরে কাঠের জানলা, দরজাটা খোলাই রয়েছে। এক পাশে পাল্লার ওপর আঘাত করে সায়ক বলল, বাড়িতে কেউ আছেন? একটু পরেই সায়কের ডাকাডাকিতে ভেতর থেকে একজন মধ্যবয়স্ক লোক বেরিয়ে এলো। তার মাথার চুল সাদা হতে শুরু করেছে, মুখে গোঁপদারির জঙ্গল। সে পুলিশকে না দেখেই হম্বিতম্বি করতে করতে বেরিয়েছিল। বাইরে বেরিয়ে পুলিশকে দেখে একটু অবাক হয়ে বলল, কি ব্যাপার স্যার? বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না। কারখানা থেকে মাল চুরি হলে আমি কি করব? ও, তার মানে এই ব্যাপারও আছে। কারখানার মালও চুরি করিস? খবরদার, যা প্রশ্ন করব সত্যি করে বল, নইলে কিন্তু টানতে টানতে থানায় নিয়ে যাব। লোকটা এদিক ওদিক তাকালো, তারপর ওদেরকে ঘরের ভেতর নিয়ে গেল। ভেতরটা অপরিষ্কার, ছোট্ট একটা ঘর। লোকটা একাই থাকে। এ কথা ও কথার পর সায়ক আসল কথা জিজ্ঞেস করতেই লোকটা একটু অবাক হয়ে বলল, কিন্তু আমি যে ওই চোরের সঙ্গে ধাক্কা খেয়েছিলাম সে কথা আপনাদেরকে বলল। যেই বলুক না কেন, কথাটা কি সত্যি? আর রাতের বেলায় চোরের সঙ্গে ধাক্কা খাওয়ার সময় তুমি কিছু দেখেছিলে? আমি তো তখন জানতাম না ওটা চোর। কারখানা থেকে ফিরে আসার সময় সাইকেলটা খারাপ হয়ে গিয়েছিল, না হলে সাইকেল নিয়ে যাতায়াত করি। ওই পথে ফিরতে হয়, ডান হাতের রাস্তা ধরে কারখানার দিকে যাই। ওই পথে আসছিলাম আমি, যেতে যেতে দেখতে পেলাম একটা লোক আমার দিকে হেঁটে আসছে। আমি তাকে পথ দেওয়ার জন্য ডান দিকে একটু সরে গেলাম, কিন্তু সেও ভুল করে ডান দিকে সরে যায়, আর তাতেই ধাক্কা লাগলো। তখন আমার তাড়া রয়েছে, তাই একটু রেগে গিয়ে বললাম, ওহ, আরে অন্ধ নাকি? চোখে দেখতে পাও না? এমনভাবে রাতের বেলা দৌড়চ্ছে কেন? কিন্তু আমার কথায় সে কিছু বলল না, তাড়াতাড়ি মাটি থেকে উঠে সামনের দিকে চলে গেল।
একবার পেছনের দিকে ঘুরে তাকিয়েছিল বলে মনে হলো। আমি ভাবলাম পাগল হতে পারে হয়তো, না হলে রাতের বেলা কেউ এমনভাবে ঘুরে বেড়ায়। আমি আমার মতো সামনের দিকে চলে গেলাম। পরদিন সকালে শুনতে পেলাম এই ব্যাপার। তখন বুঝতে পারলাম কাল রাতে চোরের সঙ্গেই আমার ধাক্কা লেগেছিল। ওই চোরের সঙ্গে তোমার যখন ধাক্কা লেগেছিল তখন তুমি কিছু দেখতে পেয়েছিলে? মানে লোকটার মধ্যে চেনার মতন এমন কিছু? মুখটা একটা কালো চাদরে ঢাকা ছিল, চাঁদের অল্প আলো চারপাশে ছিল, কিন্তু সেই আলোতে ভালোভাবে দেখা যায়নি কিছু। তবে হ্যাঁ, লোকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। প্রথমে বুঝতে পারিনি কিছু, তবে আমার সামনে থেকে যখন তাড়াতাড়ি এগিয়ে গেল তখনই মনে হলো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কিন্তু চুরি করতে এসে পালিয়ে যাওয়ার সময় চোরের কোনো আঘাত লেগেছে এমন তো কোনো চিহ্ন বা কথা আমরা শুনতে পাইনি। উপরের ঘরে মিসেস হালদারের চিৎকার শুনে চোর বাইরে বেরিয়ে যায় এবং নিচের ঘর থেকে কাজের লোক মুকুন্দ বেরিয়ে আসার আগেই বারান্দার পেছনের দিকের দরজাটা দিয়ে সে বাইরে বেরিয়ে যায়। দরজাটা খুলেই সে ভেতরে ঢুকেছিল। ঘরের ভেতরে থাকা একটা দরজা কিভাবে, মানে লোকটা অদ্ভুতভাবে একবার সায়কের দিকে একবার মিস্টার সামন্তর দিকে তাকাচ্ছিল। এবার বলল, স্যার, আরেকটা কথা মনে পড়ে গেল। আমার সঙ্গে যখন লোকটার ধাক্কা লেগেছিল তখন কি যেন একটা পড়ে গেছিল। ঝনঝন করে একটা শব্দ শুনতে পেয়েছিলাম। অনেকগুলো লোহার ছোট ছোট জিনিস একসঙ্গে থাকলে যেমন হয় ঠিক তেমনই। এই যে আমি কারখানায় পাহারা দিই, কারখানার চাবির গোছা রাতের বেলা আমার কাছেই থাকে, আর চাবির গোছা পড়ে গেলে যেমন শব্দ হয় ঠিক তেমন একটা শব্দ হয়েছিল। তার মানে যে চাবি নিয়ে ও খুলেছিল বারান্দার পেছনের দিকে দরজাটা, কিন্তু সে ঘরে ঢুকলো কখন? সেটা পরে ভাবলেও চলবে হালদার বাবু, কিন্তু এখন আমাদের এই লোকটাকে খুঁজে বার করতে হবে। সামান্য একটা চাবির গোছা আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা থেকে তাকে কি করে খুঁজে বার করব? লোকটা মুখে চাদর জড়িয়েছিল, আর অত রাতে রাস্তায় কারোর থাকার কথা নয়। আচ্ছা, লোকটাকে তো তুমি পেছনের দিকে তাকিয়ে দেখেছিলে, আর তুমি তো ডান দিকের রাস্তা ধরেছিলে। লোকটা কত দূর পর্যন্ত এসছিল? চায়ের দোকান পেরিয়ে বড় রাস্তার কাছে এসছিল? মনে নেই, তবে ডান দিকের গলিতে ঢোকার সময় একবার পিছনে তাকিয়েছিল, তখন তাকে দেখতে পাইনি। ডান দিকের গলি মানে বিপিনবাবুর বাড়ির থেকে মাত্র 4টে বাড়ির পরে ডান দিকের গলি, আর এদিকে চায়ের দোকানটা বিপিনবাবুর বাড়ি থেকে প্রায় 7টা বাড়ি পরে। অথচ কারখানার দিকে ঢোকার সময় তুমি তাকে দেখতে পাও না। সে যদি দ্রুত পায়ে হেঁটে এসেও বড় রাস্তায় উঠত তাহলেও তাকে দেখতে পাওয়ার কথা, কারণ সে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। এবার তার একটাই কারণ হতে পারে। মিস্টার সামন্তের মুখে এবার একটা আশার আলো ফুটে উঠল। তার মানে অপরাধী বড় রাস্তার দিকে যায়নি, তার আগেই কোনো বাড়ির মধ্যে ঢুকে পড়েছিল যেখানে তার রাস্তা না, এবং সেই কারণেই তাকে এত সহজে দেখা যায়নি। তাছাড়া বড় রাস্তা দিয়ে যদি সে আসতো তাহলে ওই দিকে রাতের দিকেও বেশ কিছু দোকান খোলা থাকে, তারা নিশ্চয়ই দেখতে পেত। তুমি ভালো করে মনে করার চেষ্টা করো। আর কিছু কি মনে পড়ছে তোমার? ধাক্কা লাগার পরে লোকটা কিছু বলেছিল, কিংবা তার মুখ থেকে কোনো শব্দ বেরিয়েছিল, কিংবা অন্য কিছু? ভালো করে মনে করো, ভেবে দেখো। তোমার ওপরেই সমস্ত কিছু কিন্তু নির্ভর করছে। লোকটা এবার একটু চমকে উঠল, তারপর ভালো করে কিছু মনে করতে লাগলো। সে কপালের একপাশে হাত দিয়ে ঘষতে ঘষতে হঠাৎ করে বলল, হ্যাঁ, মনে পড়েছে। লোকটা আমার দিকে তাকিয়েছে, তখন তার গলার কাছে কি যেন একটা চকচক করে উঠেছিল। কিছু একটা হবে, লকেট কিংবা অন্য কিছু একটা হতে পারে। আসলে চাদরটা ধাক্কার জন্য সরে গেছিল, আর তখনই তারপর আর ঠিক কিছু মনে পড়ছে না স্যার। অনেক সাহায্য করলে আমাদের। তবে কারখানা থেকে যদি মাল চুরি যায় তাহলে কিন্তু প্রথমে পাহারাদারকেই ধরে, হ্যাঁ, কারণ চোরদের সঙ্গে পাহারাদারদের বেশ ভালো হাত থাকে, এটা তো জানিস নাকি? সাবধান, কারখানার ব্যাপারটা কিন্তু মাথায় রাখবি। ওরা সেখান থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে বাইরে সায়ক বলল, তাহলে তো ব্যাপারটা একটু সহজ হয়ে গেল।
ওই এলাকায় মানে বিপিন হালদারের বাড়ির আশেপাশে যে কটা বাড়ি আছে তার মধ্যে এমন কাউকে খুঁজতে হবে যার পায়ে কোনো সমস্যা রয়েছে, যার গলার কাছে এমন কোনো একটা লকেট আছে যেটা অন্ধকারে চকচক করে ওঠে। তাছাড়া আরেকটা ব্যাপার, নীলকান্ত মণি তার কাছেই আছে। কিন্তু মিস্টার হালদার, আপনি এত নিশ্চিতভাবে বলছেন কি করে? কারণ হলো বিপিন হালদার যদি সেদিন নীলকান্ত মুনির কথাটা বলতেন তাহলে অন্য রকম হতো, কিন্তু কথাটা কয়েকদিন পরে আমাদের বলেছেন। একটা কথা ভেবে দেখো, তিনি কিন্তু বারবার বলেছেন গোটা ব্যাপারটা যেন বাইরে না যায়, অর্থাৎ তিনি চান না ওই নীলকান্ত মুনির ব্যাপারে বাইরে বেশি লোক কেউ জানুক। কিন্তু কেন এত লুকোচুরিটা কেন? পুলিশের কাছেই তিনি সাহায্য চাইছেন, অথচ পুলিশকে বলছেন বাইরে বেশি কাউকে না জানাতে। অর্থাৎ নীলকান্ত মণির মধ্যে কিছু একটা আছে। বিপিন হালদার কিন্তু এর জন্য বেশ কিছু টাকা দিতেও প্রস্তুত। তিনি ভেবেছেন এখানে টাকা দিলেই হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু বিপিন হালদারের উপর মহলে বেশ চেনা জানা রয়েছে বলে আমি তাকে সরাসরি কিছু বলতে পারলাম না। এই ধরনের লোকদের না হলে হাজতে ভরে 3rd ডিগ্রি দিলে ঠিক হয়ে যায়। না মিস্টার সামন্ত, এখন ওইসব ভাবা যাবে না। চলুন এখন থানায় ফিরে যাই, তারপর পরবর্তী পদক্ষেপটা এর পরে ভাবতে হবে। রুদ্রশঙ্কর ঘরের আলোয় একটা বই খুলে পড়ছিলেন। বেশ ইন্টারেস্টিং একটা বই, বাংলা ভাষায় লেখা একটা রহস্য উপন্যাস। উপন্যাসটা পড়তে পড়তে জড়িয়ে রয়েছে রহস্য। একজন সাইকো কিলার যে খুন করে চলেছে একের পর এক, অথচ আসলে যে কোন মোটিভ রয়েছে সে কথা এখনো পর্যন্ত জানা যায়নি। এমন সময় দরজায় ধাক্কা। সঙ্গে সঙ্গে রুদ্রশঙ্কর বই থেকে মুখ না তুলে বললেন, চলে আয়। সায়ক ঘরে এসে ঢুকল। রুদ্রশঙ্কর বই থেকে চোখ না তুলে বললেন, যতদূর মনে হচ্ছে আর নতুন বেশি কিছু জানা যায়নি। যার ব্যাপারে খোঁজ করতে বলেছিলাম তার ব্যাপারে নিশ্চয়ই খোঁজ নিয়েছিস, কিন্তু লোকটাকে কি ধরতে পারলি? লোকটাকে ধরার একটা সম্ভাবনা রয়েছে, তবে বিপিন বাবুর বাড়ির আশেপাশে কোথাও লোকটা থাকে কিংবা সেই রাতে ছিল এইটুকু জানা গেছে। বাইরে থেকে এসে সে রাতে চুরি করতে যায়নি। কিন্তু সেই রাতে ছিল মানে যে সে এখনো ওখানেই থাকবে তেমন তো আর কোনো সম্ভাবনা নেই। নিশ্চয়ই কারোর বাড়িতে আশ্রয় নিয়েছিল, তারপর না হয় সেখান থেকে বেরিয়ে গেছে। আর তুই যে ওই নীলকান্তমণি এলাকা থেকে বাইরে গেছে নাকি তার ব্যাপারে খোঁজ নিচ্ছিলিস, আর সেটা কি হলো? অদ্ভুত ব্যাপার ক্যাপ্টেন, নীলকান্তমণি এলাকা থেকে বাইরে যায়নি। আমাদের যে খোঁচর আছে তারা এদিকে সমস্ত খবর রাখে। 2 মাসের মধ্যে মাত্র 2টো পাথর বাইরে থেকে ভেতরে এসছে, কিন্তু ভেতর থেকে বাইরে কিছুই যায়নি। খোঁচর যদি ঠিক হয় তার কথায় বিশ্বাস করতেই হবে, কারণ ওদের কথার উপর ভিত্তি করে আমিও আমার ক্ষেত্রে অনেক কেসেরই সঠিক দিশা পেয়েছি। খোঁচর কখনো মিথ্যে কথা বলে না। কিন্তু তাহলে ব্যাপারটা কেমন হলো? যে জিনিসটা চুরি করেছে সে জিনিসটা বিক্রি করেনি বা কেন? এবার আমি পুরোপুরিভাবে বুঝতে পারছি কেন বিপিন হালদার ব্যাপারটা নিয়ে এতটা লুকোচুরি করছে। বিপিন হালদারের ব্যাপারে খোঁজ খবর করতে গিয়ে তার ওই বন্ধকি কারবারের কথাটা জানা যায়। তার যে লোহার দোকান রয়েছে সেখানে সে বন্দুকের কারবারটা চালায়। আশেপাশের লোকেদের কাছ থেকে জানা গেছে, তবে প্রকাশ্যে সে কোনো কিছুই স্বীকার করে না। মাত্র কয়েকদিন আগে তার সাথে সেই দোকানে একজনের বেশ হাতাহাতি পর্যন্ত হয়ে গেছিল। সে কি? কিন্তু তার কারণটা কি? সেটাই তো, যে লোকটার সঙ্গে তার হাতাহাতি হয়েছিল সে নাকি বিপিন হালদারকে শাঁসিয়ে পর্যন্ত গেছিল। তার জিনিস কিভাবে উদ্ধার করতে হয় সে ভালোভাবে জানে, তার জিনিস হজম করে বিপিন হালদার ভালোভাবে থাকতে পারবে না, এক্সেট্রা এক্সেট্রা। আমার মনে হলো ওই লোকটাই তাহলে এই কাজটা করতে পারে, তাই তো? ওর ভাবনাটা ভুল নয় তো? আমার কেন জানি না মনে হচ্ছে ব্যাপারটা তো সহজ নয়। একবার ভেবে দেখ, যেদিন চুরি হয়েছিল সেদিনই যদি পাথরটা নিয়ে গিয়ে থাকে তাহলে চোরটা ওই বাড়ির ভেতরে ঢুকলোই বা কি করে? আর চোরের কাছে চাবি বা এলো কোথা থেকে? এই কথায় পাহারাদারের কাছ থেকে যে সমস্ত কথা সায়ক জানতে পেরেছে সেই সমস্ত কথাই রুদ্রশঙ্করকে খুলে বলল, এবং সবার শেষে বলল,
বিপিন হালদারের কাজের লোক মুকুন্দর সঙ্গে আমরা একবার কথা বলেছি। মুকুন্দ সেদিন একতলার ঘরে ছিল এবং সে দেখেছিল লোকটাকে বাইরে বেরিয়ে আসতে। সিঁড়ি দিয়ে নেমে ছুটে গিয়েছিল পেছনের দিকে, অথচ পেছনের দরজাটা সিঁড়ি থেকে নেমে পেছনের দিকে পড়েছে এবং মুকুন্দ থাকতো সামনের দিকে। সে ঘর থেকে বেরিয়ে পেছনে যাওয়ার আগে লোকটা বেরিয়ে চলে যায়। মানে লোকটাই বাড়িতে এসেছিল খুব ভালোভাবে, এই বাড়ির ব্যাপারে সমস্ত কিছুই সে জানতো। না হলে চুরি করে ওই অল্প সময়ের মধ্যে বাইরে বেরিয়ে এসে পেছনের দরজা দিয়ে মুকুন্দের হাতে না পড়ে বেরিয়ে যাওয়াটা মোটেই সহজ নয়। সায়ক কিছুই বুঝতে পারছে না। রুদ্রশঙ্করও গভীরভাবে চিন্তায় পড়েছিল, তবে তার চোখ বইয়ের পাতার দিকে। সে বইয়ের পাতার দিকে দেখছে নাকি কেসের ব্যাপারে চিন্তা করছে তা বোঝা দায়। সেদিন রাতেই শহরের অন্য প্রান্তে তখন একজন ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। এদিক ওদিক তাকিয়ে দেখে নিল, জড়িয়ে রাখা চাদরটা ভালো করে জড়িয়ে নিল মুখের আশেপাশে। তারপর হাঁটতে লাগলো ছোট ফাঁকা রাস্তা ধরে সামনের দিকে। একটু পরে, একটু রাতের দিকে, রাস্তার মোড়ের কাছে যে চায়ের দোকানগুলো খোলা থাকে, রাতের দিকে বড় বড় গাড়ি ঘোড়া এখানে এসে দাঁড়ায় বলে ওগুলো প্রায় সারা রাতই খোলা থাকে বলা যায়। সেখানে গিয়ে এক কাপ চা নিল সে। চা খেতে খেতে আবার এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। চায়ের দোকানদার ঘুম জড়ানো গলায় বলল, কি ব্যাপার, তুমি এত রাতে বেরিয়েছো? এই কয়েকদিন দেখিনি তোমাকে, কোথায় গিয়েছিলে বলো তো? একটা কাজে একটু বাইরে যেতে হয়েছিল, তাই এদিকে সব ঠিকঠাক আছে তো? আমার সব কিছু ঠিকই আছে। তোমার কথাটা শুনলাম, মা মারা যাবার পর তুমি বাবাকে কিভাবে রেখেছিলে তা তো সবই জানি, কিন্তু হঠাৎ করে এমন হয়ে গেল, কিন্তু কিছুই কি করা গেল না গো? না, সবই করলাম, তবে বেশ খানিকটা টাকার প্রয়োজন ছিল। টাকা থাকলে হয়তো বাবাকে আরও কয়েকটা দিন বাঁচিয়ে রাখতে পারতাম, কিন্তু এতগুলো টাকা কোথায় পাবো? বাড়িটা বিক্রি করবার কথা একবার ভেবেছিলাম, কিন্তু বাড়িটা তো আমাদের একার নয়, কাকাদের সম্পত্তি রয়েছে, তাই সেটাও করতে পারলাম না। এমন সময় একজন লোককে অন্ধকারের ভেতর থেকে আসতে দেখা গেল। দোকানদারের সামনে একটা নোট রেখে চায়ের ভাঁড়টা এক পাশে ফেলে দিয়ে লোকটা এগিয়ে গেল অন্ধকারের দিকে। দোকানদার তাকিয়ে থাকে একভাবে, ততক্ষণে সে এগিয়ে গিয়ে মিশে যায় সেই সামনে অন্ধকারে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। তারপর হাঁটতে হাঁটতে এগিয়ে যায় বড় রাস্তার দিকে। এখনো সত্যি করে বলুন আমাদের সমস্ত কিছু, ওই নীলকান্তমণি পাথরটা আপনি কোথা থেকে এনেছিলেন? দেখুন, আপনার সত্যি কথা বলার ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আমি সত্যি বলছি, ওটা আমার পারিবারিক সম্পত্তি। আপনার বাড়িতে যেদিন চুরি হয় তার কয়েকদিন আগে আপনার দোকানে কেউ একজন ঝামেলা করেছিল কোনো একটা ব্যাপার নিয়ে। সে কে এবং তার সাথে আপনার ঝামেলা কেন হয়েছিল? ওর সাথে আমার ঝামেলায় খুব একটা বেশি কারণ ছিল না। আসলে ওর একটা সোনার জিনিস আমার কাছে ছিল, সে আমার কাছে জিনিসটা দিয়ে কিছু টাকা নিয়েছিল। আপনি ভুল ভাববেন না, বন্ধকের সেরাম কোনো ব্যাপার নয়। ওর আর কি সমস্যা ছিল, তাই আমার কাছে এসেছিল। আমি বলেছিলাম দোকানে আসতে। আমার এই এলাকার লোক আমাদের বাড়ি থেকে বেরিয়ে ওই চায়ের দোকানের দিকে খানিকটা এগিয়ে গেলে, তারপর ডান হাতে ওইখানেই ওর বাড়ি। ওর নাম রমেশ রায়। ওই টাকা দিতে পারেনি, তারপর আমার কাছে এসেছিল ওটা আবার নিয়ে আরও বেশি কিছু টাকা দেওয়ার জন্য, কিন্তু যে টাকা আমি দিয়েছি সেটাই ওটার জন্য যথেষ্ট ছিল, তাই আর কি। তার মানে আপনি বন্ধকি ব্যবসা করেন, তবে খোলাখুলিভাবে নয়, লুকিয়ে চুরিয়ে, তাই তো? তা আপনার লাইসেন্স আছে? এবার বিপিন হালদার একটু ইতস্তত করল, তারপর বলল, দেখুন, আমাদের এসব ব্যাপার নিয়ে না ভাবলেও চলবে। আপনি আমার ওই নীলকান্ত মণিটা খুঁজে দিন। বিশ্বাস করুন, বন্ধকির ব্যবসা আমি করতাম, তবে খুব বেশি নয়। প্রয়োজন না হলে কাউকে তেমন টাকা আমি দিতাম না, আরও কিছু নিয়ে তারপরে তাকে টাকা দিতাম। আমার এই ঘরে যে কিছু জিনিসপত্র পিতলের কিংবা দামি পাথরের দেখতে পাচ্ছেন, এই সব কিছুই কিন্তু এই বন্ধক দিয়ে নেওয়া।
অনেকেই টাকা ফেরত দিতে পারেনি, তার জিনিসগুলো এখানেই থেকে গেছে। তার মানে নীল পাথরটাও এমনকি ওই বন্দুকি জিনিস। কিন্তু ওই পাথরটা কার? কেন আপনি ওটা কিনেছিলেন? বিপিন হালদার চেষ্টা করে যাচ্ছিলেন সমস্ত কিছু লুকিয়ে রাখার, কিন্তু এবার তার স্ত্রী বলে উঠল, ইন্সপেক্টর, আমি আপনাকে সমস্ত কথা বলছি। আসলে নীল পাথরটা ওভাবেই ওই এনেছিল বাড়িতে। তবে নীল পাথরটা বাড়িতে আনার পর থেকে একবারও কিন্তু কেউ ওটা দাবি করতে আসেনি। আর তাছাড়া রমেশের সঙ্গে যে ঝামেলাটা হয়েছিল সেটা অন্য একটা ব্যাপার ছিল, কিন্তু নীল পাথরের সঙ্গে তো তার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে মিসেস হালদার। ওই নীলকান্তমণি যেটা চুরি হয়েছে সেই রাতে চোরকে একজন দেখেছিল, কিন্তু চোর খুব বেশি দূরে যায়নি, ওই চায়ের দোকানের কাছাকাছি সে কোনো বাড়িতে গিয়ে ঢুকেছিল। অর্থাৎ তার মানে হয় রমেশ চুরি করেছে, আর না হলে রমেশ চোরকে সাহায্য করেছে। এবার আমাদের রমেশের ওপরে নজর রাখতে হবে। খুব সাবধানে। তোর হাতে কিন্তু কোনো প্রমাণ নেই, শুধুমাত্র এই পাহারাদারের রাতের অন্ধকারে সামান্য কিছু দেখার ভিত্তিতে প্রমাণ করা যাবে না যে রমেশই চুরি করেছে। কেসটা কিন্তু আদালতে টিকবে না, আর একবার আদালতে কেসটা উঠে সেখান থেকে বেরিয়ে গেলে কিন্তু তাদের শাস্তি দেওয়াটা মোটেই সহজ হবে না। ভালো করে সমস্ত আটঘাট বিঁধে কাজ করা প্রয়োজন। কিন্তু তাহলে কি করব? সমস্ত আটঘাট বেঁধে কাজ করার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, আর এর মধ্যে যদি নীলকান্ত মণিটাই কোথাও বাইরে চলে যায়? তুই একটা ব্যাপার ভুলে যাচ্ছিস, নীলকান্ত মণিটাকে কেউ একজন বন্ধক রেখেছিল বিপিন হালদারের কাছে। তাহলে রমেশই বা কেন নীলকান্ত মণি চুরি করতে যাবে? নীলকান্ত মণিকে যে চুরি করে সেই লোকটাকে যে সাহায্য করবে সেটাই বা কেন করতে যাবে? তার মানে হচ্ছে মোটিভ কিন্তু বিপিন হালদারের ক্ষতি করা। এর মধ্যে নিশ্চয়ই ওই রমেশ সেই লোকটার সঙ্গে দেখা করবে যার ওই নীলকান্ত মণি। এই বিষয়টাতে একটু চোখ খোলা রাখলেই সমস্ত ব্যাপারটা ধরতে পারবি। আমার মনে হয় একটু ভাগ্য ভালো থাকলে তোরা একেবারে নীলকান্ত মণি পর্যন্ত পৌঁছে যেতে পারবি। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। তাহলে তো রমেশের ওপর পুলিশি নজর রাখতে হবে, সে কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, সমস্ত কিছু দেখতে হবে। কিন্তু আশেপাশে দু একজনের সঙ্গে কথা বলে জানা গেছে রমেশ কিন্তু বাইরে খুব একটা আসে না, একটা কারখানায় কাজ করে, সেখানে যায়, সেখান থেকে সোজা বাড়ি ফিরে আসে। তাছাড়া তাকে আর কোথাও দেখা যায় না। রাতের অন্ধকার সায়ক, রাতের অন্ধকারে কেউ কোথাও গেলে কারোর সঙ্গে দেখা করলে সেটা সহজে কেউ বুঝতে পারবে না। দিনের বেলা নয়, রমেশের ওপর নজর রাখতে হবে রাতের বেলায়। রাতের অন্ধকারে বিপিন হালদারের বাড়ির থেকে কয়েকটা বাড়ি দূরে একজন বাইরে বেরিয়ে আসে, তারপর হন হন করে হাঁটতে থাকে চায়ের দোকানের দিকে। চায়ের দোকান ছাড়িয়ে বড় রাস্তায় উঠে আবার হাঁটতে হাঁটতে এগিয়ে যায় বেশ খানিকটা সামনের দিকে। একটু দূরেই একটা চায়ের দোকান দেখা যায়। সেই চায়ের দোকানের বেঞ্চের ওপর বসে সে চা খাচ্ছে। লোকটা সেদিকে এগিয়ে যেতেই চায়ের দোকানের সামনে বসে থাকা লোকটা টাকা মিটিয়ে এগিয়ে যায় সামনের দিকে। একটু পরেই লোকটাও এগিয়ে যায় সামনের দিকে। ঠিক তারপরেই দুজন ছায়ামূর্তি অন্ধকারে এগিয়ে আসে সেই চায়ের দোকানটার দিকে। চা খাবেন নাকি? খাবো, তবে এখন নয়। একটা কথা আমাদের বলতে হবে, একটু আগে যে লোকটা এখানে বসে চা খাচ্ছিল সেটা কি? ওটা তো আমাদের দীপক। কিন্তু দীপকের সঙ্গে কি আছে? তোমাকে তো চিনতে পারলাম না। পরপর দুদিন ধরে এমনভাবেই রাতের বেলা দীপক এখানে আসে, তারপর একটা লোকের সঙ্গে ওইদিকে চলে যায়। একটু পরেই দেখি আবার দীপক বাড়িতে ফিরে আসছে, কিন্তু লোকটা কে সেটা জানি না। আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, দীপকের সম্প্রতি কিছু হয়েছে, মানে যেটা খুব খারাপ খবর তার জন্য? আর বলবেন না স্যার, ওর মা বছর খানেক আগে মারা গেছিল। এখন এই মাত্র 2 সপ্তাহ আগে ওর বাবাটাও মারা গেছে। ছেলেটা প্রায় 2 বছরের মধ্যে বাবা মা দুজনকে একেবারে হারিয়ে ফেললো। কিন্তু ছেলেটা রাতের বেলায় এমনভাবে বের হতো না আগে, জানেন? কিসের একটা চাকরি করছিল শুনেছিলাম, তবে বাবার অসুস্থতার সময় সেটা ছেড়ে দিতে হলো। খুবই সমস্যায় ছিল, টাকা পয়সা একদম ছিল না। কার কাছে যেন বেশ কিছু টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু সেখান থেকে টাকাটা পায়নি।
ও কোনো একটা সমস্যায় পড়েছিল। তার মানে দীপক এই কাজটা করতে পারে। দীপকের কাছে কখনো কোনো নীল রঙের নীলকান্তমণি আছে বলে শুনেছিলে, কিংবা দীপকের বাবা মা এদের কারো কাছে? না স্যার, এরকম তো কিছু শুনেছি বলে মনে পড়ছে না। আচ্ছা, আমাদের এখানে আর অপেক্ষা না করে সামনের দিকে যাওয়া প্রয়োজন। আরে একটু পরেই ওরা আবার আসবে, লোকটা চলে যাবে আর দীপক বাড়ির দিকে চলে যাবে। আপনারা এখানে দাঁড়িয়ে ওদের দেখা পেয়ে যাবেন স্যার। কিন্তু আপনারা কারা বলুন তো? বলিস, তোমাদের এই দীপকের উপর আমাদের সন্দেহ রয়েছে। বেশ কিছুদিন আগে এখানে একটা চুরি হয়ে যায়, আশা করি সে খবরটা শুনেছো। হ্যাঁ, সে তো শুনেছি, কিন্তু মিস্টার সামন্ত, তাড়াতাড়ি আসুন, ওরা আমাদের দেখতে পেয়েছে, ওরা পালাচ্ছে। এই কথায় মিস্টার সামন্ত আর দাঁড়ালো না, দুজনে ছুটতে লাগলো সামনের দিকে। ততক্ষণে দুজন ছায়ামূর্তি ছুটে যাচ্ছে গলির ভেতরের দিকে। পেছন থেকে সামন্ত পিস্তল বার করে গর্জে উঠল, দাঁড়াও, দাঁড়াও বলছি, না হলে আমরা কিন্তু বাধ্য হব গুলি চালাতে। দাঁড়াও। সায়ক গুলি চালাবার আগে মিস্টার সামন্তর বন্দুক গর্জে উঠল, আর তাতেই সামনের দিকে একজনের চিৎকার শোনা গেল। সায়ককে গুলি চালাতে হলো না, তার আগেই অন্যজন সারেন্ডার করলো। গুলি চালাবেন না, গুলি চালাবেন না, সারেন্ডার করছি, প্লিজ গুলি চালাবেন না। ওরা এগিয়ে গিয়ে দেখলো গুলিটা লেগেছে দীপকের পায়ে। সে মাটির ওপর হুমড়ি খেয়ে পড়ে রয়েছে, পা থেকে অঝরে রক্ত বেরোচ্ছে। সেভাবে সে তাকিয়ে রয়েছে সায়ক আর সামন্তর দিকে, তার চোখের দৃষ্টি আগুনের মতো উজ্জ্বল। কিন্তু আমাদের অপরাধ কি? বেশ কয়েকদিন আগে বিপিন হালদারের বাড়ি থেকে একটা নীলকান্তমণি চুরি হয়েছে। সে চুরিতে তুমি সাহায্য করেছিলে। এই রমেশ, তুমি ওর বাড়িতে গা ঢাকা দিয়েছিলে সেদিন রাতে, তবে একজন পাহারাদার তোমায় সেখানে দেখতে পায়। চুরি যে আমিই করেছি তার কোনো প্রমাণ আছে? এক্ষুনি তোমায় থানায় পাঠিয়ে আমরা তোমার বাড়ি সার্চ করব, তাহলে ওটা খুঁজে পাওয়া যাবে। সেটা এখনো তুমি বাইরে কোথাও নিয়ে যাওনি, আর সেটা নিয়ে যাওয়ার কথাও নয়, কারণ ওটা তোমাদের পরিবারের সম্পত্তি। তাহলে আমাদের পরিবারের সম্পত্তি যখন, তাহলে সেটা চুরির জন্য আমায় ধরা হচ্ছে কেন? স্যার, বাকি কথা না হয় পরে বলবেন। পায়ে গুলি লেগেছে, এক্ষুনি ফার্স্ট এড করা দরকার। ওরা দীপককে নিয়ে গেল থানায়। তারপর গুলি বার করে ফার্স্ট এড করে তাকে ধরে রাখা হলো, হাজতে ধরে রাখা হলো। সেই দিনই দীপকের বাড়ি সার্চ করে সেই নীলকান্ত মণিটা পাওয়া গেল। আলমারির মধ্যে সেটা সযত্নে রাখা সেটা দেখা গেল, তবে বিপিন হালদারকে সে নীলকান্ত মণি ফিরিয়ে দেওয়া হয়নি। পুলিশের কাছে সেই নীলকান্ত মণি ছিল। বিপিন হালদার যে টাকাটা দীপকের বাবাকে তার মায়ের অসুস্থতার সময় দিয়েছিল, সেই টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করে নীলকান্ত মণি কিন্তু আবার ফিরিয়ে দেওয়া হলো দীপককে। তবে চুরি করার জন্য এবং সেই চুরিতে সাহায্য করার জন্য দীপক আর রমেশকে 2 মাসের জন্য জেল খাটতে হলো। সমস্ত কাজ শেষ করা হলো। রুদ্রশঙ্করের বলে দেওয়া কথা মতো সায়ক আর মিস্টার সামন্তের উপস্থিত বুদ্ধির ভিত্তিতে নীলকান্ত মণি ফেরত না পেয়ে থানার চেয়ার থেকে উঠে বিপিন হালদার বললেন, কাজটা কিন্তু ভালো হলো না ইন্সপেক্টর। আমার নীলকান্ত মণি আমি ফেরত পেলাম না। আমার হাত কিন্তু অনেক দূর পর্যন্ত আছে। আপনার হাত অনেক দূর পর্যন্ত আছে বলেই এখনো কিন্তু আমাদের হাতটা চুপ করে আছে। না হলে কিন্তু একবার যদি আমরা ভুলে যাই যে আপনার হাত ওপর পর্যন্ত আছে, তখন কিন্তু ব্যাপারটা খুব একটা ভালো হবে না। আপনি এখন আসতে পারেন, আপনার কাজ হয়ে গেছে। তবে নীলকান্ত মণি আপনার নয়, যে টাকা আপনি দিয়েছিলেন তা আপনি ফেরত পেয়ে যাবেন। ভদ্রলোক চলে যেতেই সায়ক হাঁফ ছেড়ে চেয়ারের ওপর বসে বলল, সত্যি মিস্টার সামন্ত, কেসটা অদ্ভুত ছিল। যদি বিপিন হালদার ওই নীলকান্ত মণির জন্য আরো কিছু টাকা দীপককে দিত, তাহলে হয়তো তার বাবাকে বাঁচানো যেত। ওই নীলকান্ত মণির দাম যেখানে লাখখানেকের একটু কম, সেখানে মাত্র 20,000 টাকা। সেটা সমস্যায় পড়ে, অথচ বিপিন হালদার সে কথা প্রথমে জানায়নি, তাই কেসটা বড় জটিল হয়ে গেছিল। কিন্তু বাড়িতে ওরা ঢুকলো কি করে, সে ব্যাপারটা খুলসা হলো না। হাজতেই বন্দি ছিল দীপক। রমেশ সামনে এসে বলল, কাজটা আমি করেছিলাম। কারখানায় কাজ করি, তাই চাবি বানানোর একজনের সঙ্গে আমার বেশ চেনা জানা ছিল। তার কাছে চাবির গোছা ছিল,
সেই গোছাটা একদিনের জন্য আমি নিয়ে আসি। তার আগে বেশ কয়েকদিন বিপিন হালদারের বাড়ির আশেপাশে ঘুরে সমস্ত কিছু দেখে রেখেছিলাম। ওদের কাজের লোক মুকুন্দর সঙ্গে আমার মাঝে মাঝে বাজারে দেখা হতো। তখনই তার সঙ্গে কথা বলতে বলতে ঘরের সমস্ত কথাই জেনে নিয়েছিলাম। বাইরের দিকের দরজাটা যে সহজে খোলা যায় না সেটাও জানতাম। বিপিন হালদার সকালে বেরিয়ে যেত, তারপর একটু দুপুরের দিকে ওর স্ত্রী তার মেয়েকে নিয়ে স্কুলে চলে যায়। তখন বাড়িতে মুকুন্দ একাই রান্নাবান্না করতো। সেই সময় সেখানে আমি গিয়েছিলাম। আসলে মুকুন্দ আমায় চিনতে পারিনি, কারণ আমি গিয়েছিলাম ছদ্মবেশে, ফেরিওয়ালার ছদ্মবেশে। সেই বাড়ির সামনে গিয়ে মাথা ঘুরে পড়ে যাওয়ার অভিনয় করি। তারপরে মুকুন্দ আমায় নিয়ে যায় বসার ঘরে, তারপরে জল আনতে যায়। সেই ফাঁকে আমি বারান্দার পেছনের দরজাটা ভেতর থেকে খুলে তার তালাটা আলগা রেখে দিলাম। আমি জানতাম ওই দিকটায় যে সহজে কেউ যায় না। তাছাড়া বাড়িতে যারা থাকে তাদের ওদিকে যাওয়ারও বেশি প্রয়োজন হয় না, আর তাতেই কাজটা হয়ে গিয়েছিল। কিন্তু আলমারির চাবি আর আলমারিতে যে ওই বাক্সের মধ্যে নীলকান্ত মণি ছিল সেটা আমি আগেই জানতাম, যদিও মুকুন্দর কাছেই জানতে পেরেছিলাম। তারপর বাকিটা তো আপনাদের জানা।